হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পদার্থের গাঠনিক ধর্মের লেকচার 9-এ। এবং আজকের লেকচার 9-এ আমরা মূলত আলোচনা করব এনডিসির 2025 সালের ফিজিক্স কুইজে আসা প্রশ্নগুলো নিয়ে। তা আমি ইনিশিয়ালি চেষ্টা করব যে তোমাদের এমসিকিউটাকে আমি কভার করে দেওয়ার। আর সিকিউটা আমরা আজকের ক্লাসে আর সম্ভব না, যেহেতু আজকে আমরা অলরেডি একটা 2 ঘন্টার লং ক্লাস নিয়েছি। আমরা নেক্সট ক্লাসে সিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা এমসিকিউ গুলো একটু শুরু করি। তো দেখো, প্রথম যে প্রবলেমটা দিয়েছে সেটা একদম বুটেক্সের প্রবলেমের মতো। বুটেক্সে কিন্তু সেম টু সেম প্রবলেম আসছিল। বলছে একটি তরল বিন্দুর মুক্ত তলে সঞ্চিত শক্তি ইউ। এটাকে তুমি পৃষ্ঠ শক্তি বা তল শক্তি হিসেবেও নামকরণ করতে পারো। স্প্রে করে বিন্দুটিকে 10⁶ সমান আকারের ক্ষুদ্র বিন্দুতে বিভাজিত করা হলে পরিবর্তিত নতুন তলে মোট সঞ্চিত শক্তি কত? আচ্ছা, মোট সঞ্চিত শক্তি বের করার আগে আমি আগে চিন্তা করব, পার্টিকুলারলি ধরে নিব যে যে কোনো একটা জাস্ট অণুর ক্ষেত্রে আমার কৃত কাজ কত হবে। ঠিক আছে, যে কোনো একটা অণুর ক্ষেত্রে কৃত কাজ কত হবে বা সঞ্চিত শক্তি কতটুকু হবে। তা আমি ধরে নিই যে আমাদের যে সঞ্চিত শক্তি ইউ থাকে, এটা কিন্তু ভেরিজাস হচ্ছে আমাদের আর স্কোয়ার। কিভাবে আর স্কোয়ার? কেননা আমরা জানি যে আমাদের পৃষ্ঠ শক্তি যেটা আছে সেটা ডিরেক্টলি ডিপেন্ড করে কি, তার এরিয়া উপরে। সো এরিয়া যেহেতু আর স্কোয়ারের উপর ডিপেন্ড করে, সো আমরা লিখতে পারি ইউ ভেরিজাস আর স্কোয়ার। তা আমি প্রথমে লিখলাম ইউ ওয়ান ভেরিজাস আর স্কোয়ার। অর্থাৎ আমি ধরে নিলাম বড় যেই আমাদের বুদবুদটা আছে বা বড় যেই আকারের আমাদের তরলটা আছে, সেই তরলটা ধরে নিলাম হচ্ছে আর রেডিয়াসের, বড় হাতের আর রেডিয়াসের। তাহলে আমাদের ছোট যে 10⁶ মানে তোমার পানির ক্ষুদ্র আকারের বিন্দু তৈরি হবে, সেই বিন্দুগুলোর আসলে ব্যাসার্ধ কত হবে। এটার একটা খুবই সুন্দর শর্টকাট আছে। সেই শর্টকাটটা কি? সেই শর্টকাটটা হচ্ছে আর ইজিক্যাল টু, অর্থাৎ বড় যে বিন্দু সেটার ব্যাসার্ধ হবে হচ্ছে √Q(n)(r). এই এনটা কি? এই এনটা হচ্ছে যতগুলো অণুর সংখ্যা। জাস্ট কোথা থেকে আসছে? V = 4/3 অফ পাই আর কিউব। এখান থেকেই আর কি আসছে যে আয়তন দুইটার সেম। সেখান থেকে আমরা এই শর্টকাটটা ক্লাসে ডেরাইভ করছিলাম। তাহলে আমরা বলতে পারি আর ইজিক্যাল টু আমাদের √(Q)(10⁶)(r). তাহলে আমরা সমান সমান লিখতে পারি 100 অফ আর। এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমি সেকেন্ড ক্ষেত্রে যখন ইউটুটা লিখবো, অর্থাৎ ইউটিটা আসলে কি? ইউটিটা হচ্ছে বিন্দুর ছোট্ট বিন্দুর একটি ছোট্ট বিন্দুর আমি বের করছি কি সঞ্চিত শক্তি। ঠিক আছে, টোটাল শক্তি বের করতে হলে মোট 10⁶ দিয়ে তারপর আমি গুণ করে দিব। তো একটা বিন্দুর ছোট বিন্দুর সঞ্চিত শক্তি ইউ টু ভেরিজাস হবে আর স্কোয়ার। তাহলে এখন দেখো, আমি তো মেইনলি ইউ টুর মানটাই বের করবো আর কি। তাহলে আমি লিখলাম ইউ2/ইউ1 ইজিক্যাল টু আমাদের হবে হচ্ছে আর স্কোয়ার ভাগ আর স্কোয়ার। তাহলে দেখো, অলরেডি এখানে 10⁻² আছে, so আমরা বলতে পারি আর স্কোয়ার ভাগ 10⁻² হোল স্কোয়ার মানে 10⁻4 × আর স্কোয়ার। তাহলে আমাদের আর স্কোয়ার কাটা, আর এখানে আমাদের ইউ1 গুণ আকারে থাকবে যখন আমি ইউ2 এর ভ্যালুটা ডিরেক্টলি বের করব। তাহলে আমরা বলতে পারি যে আমাদের মান আসবে হচ্ছে ইউ1/10⁻4। এটা কি? এটা হচ্ছে একটা ছোট্ট বিন্দু সঞ্চিত শক্তি ইউ2। তাহলে আমার 10⁶ মোট বিন্দু আছে, তাহলে তাদের মোট ইউ টোটালটা কত হবে? ইউ টোটাল হবে হচ্ছে ইউ1, বা ইউ1টাই আসলে ইউ, মানে ইউ1ই তো আসলে ইউ। তো এটাই ইউ/10⁻4 ইন্টু আমাদের মোট যে অণুটা আছে 10⁶। তাহলে আমরা বলতে পারবো কত? 100 অফ ইউ। সো নতুন আমাদের যে 10⁶ অণুটা আছে, এই 10⁶ অণুটার নতুন যে সঞ্চিত শক্তি, সেটার পরিমাণ হবে হচ্ছে 100 × ইউ। একটা তোমাদের প্রশ্ন করি, একটা বৃহৎ অণু ছিল, তার সঞ্চিত শক্তি ছিল শুধুমাত্র ইউ। কিন্তু যখন তুমি 10⁶টা অণু তৈরি তৈরি করলা, তখন তোমার সঞ্চিত শক্তি বেড়ে গেল 100 গুণ। এই যে 99 ইউ, তোমাকে এখন বলতে হবে এই 99 ইউ আসলো কই থেকে। এতটুকু মনে রাখো, সঞ্চিত শক্তি বাড়তেছে, তার মানে বাইরে থেকে কেউ কাজ করছে বা বাইরে থেকে কেউ শক্তি ইনপুট দিছে। এই শক্তি ইনপুটটা আসলে কি হয়েছে? এই শক্তি ইনপুটটাই ইউজ হয়েছে হচ্ছে তোমার ওই বাবলগুলোকে তোমার পৃষ্ঠটানের বিরুদ্ধে যে তাদের ক্ষেত্রফল বৃদ্ধিতে। তো তুমি যদি ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃত কাজ বের করো, আই গেস সেটা এই সঞ্চিত শক্তির পার্থক্যদ্বয়ের মধ্যেই তুমি টের পাবা। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের কি বলছে? একটি তারের অসহ পীড়ন ডিপেন্ড করে কার কার উপর? অসহ পীড়ন ডিপেন্ড করে তারের উপাদানের উপর।
অবশ্যই অবশ্যই অসহপীড়ন তারের উপাদানের উপর ডিপেন্ড করে। তার যদি বেশি মোটা হয় বা তার যদি স্টিলের বদলে তামার হয়, সেরকম এক একটা সময় এক এক রকম সে অসহ পীড়ন নিবে। তারপর 2 নম্বর বলছে অসহ ভার ডিপেন্ড করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। কথা সঠিক, আমাদের অসহ ভার অবশ্যই অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। আরেকটা কি বলছে, অসহ ভার ডিপেন্ড করে তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। হ্যাঁ, দৈর্ঘ্যের উপর তো অবশ্যই নির্ভর করে না, কারণ আমরা জানি অসহ ভার সমান সমান কি, অসহ ভার সমান সমান হচ্ছে অসহ পীড়ন গুণ আমার ক্ষেত্রফল। এর মধ্যে আসলে লেন্থের কোনো কাজ সাজিয়ে নাই, so আমাদের লেন্থ আসলে আসবে না। তো তিনটাই আসলে এখানে সঠিক হবে। তারপর আমাদের বলছে কি, আর ব্যাসার্ধের এবং ডি ঘনত্বের, আচ্ছা আর ব্যাসার্ধ এবং ডি ঘনত্বের একটি ধাতব গোলক। ওকে ওকে, তাহলে আমাদের যে ধাতব গোলক আছে তার ঘনত্ব হচ্ছে ডি, আচ্ছা বড় হাতের ডি। আর কি বলছে, ডি/4 ঘনত্বের একটি তরলে, আচ্ছা বস্তুর ঘনত্ব ডি আর তরলের ঘনত্ব হচ্ছে ডি/4। ভি প্রান্তীয় বেগ অর্জন করে, টার্মিনাল ভেলোসিটির ম্যাথ। ওকে, একই তরলে 2r ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল, এবং 3D ঘনত্বের অপর একটি ধাতব গোলকের প্রান্তীয় বেগ কত হবে? আচ্ছা 3D এটা তো আবার হচ্ছে নতুন করে যেই সলিড আছে সেই সলিডের ঘনত্ব, আই গেস তরলের ঘনত্ব এখনো সেমই থাকবে, অর্থাৎ ডি/4ই থাকবে। ঠিক আছে, একই তরল বলছে, তার মানে তরলের ঘনত্ব ডি/4ই থাকবে। আচ্ছা আমরা একটুখানি করে দেখি। আমি অলওয়েজ হচ্ছে পুরো সূত্রটা ইউজ করি না, আমি চেষ্টা করি যে কোনোভাবে প্রপোর্শনাল নিয়ে আসা যায় কিনা। যদি সেখানে প্রপোর্শনাল নিয়ে আসা যায়, আমার কোনো দরকার নাই দেয়ার ইজ কোন কনস্ট্যান্ট আছে কোন কনস্ট্যান্ট নাই, অথবা ভেরিয়েবলটা আরবিটারি কনস্ট্যান্ট হয়ে গেছে কিনা, সেগুলো আমি কি সব কনস্ট্যান্ট হিসাবে মানে জাস্ট বসাই দিব, বসাই দিয়ে আমার কাজ হচ্ছে রেশিও হিসাবে সলভ করা। সো এমসিকিউ হোক সিকিউ হোক, সব থেকে ইজি পাস হচ্ছে যে ভাই তুমি রেশিওতে নিয়ে যাও, রেশিও বা অনুপাতে যদি তুমি নিয়ে যাইতে পারো, তাহলে তোমার কাছে ম্যাথটা এমনি কোয়াইট ইজি হয়ে যাবে। সো আমার এখানে ভ্যারি করতেছে শুধুমাত্র ঘনত্ব, তরলের ঘনত্ব, সলিডের ঘনত্ব, আর একটা হচ্ছে ব্যাসার্ধ। সো আমি খুব ইজিলি বলতে পারবো যে আমার টার্মিনাল ভেলোসিটি ভি ভেরিজাস আসলে কি, r² ইন্টু আমার রো মাইনাস সিগমা। রোটা ছিল বস্তুর ঘনত্ব, সিগমাটা ছিল তরলের ঘনত্ব। তো আমার ধরো টার্মিনাল ভেলোসিটি হচ্ছে ভি প্রথম বস্তুর জন্য, তাহলে আমি লিখতে পারি ভি ভেরিজাস r²। আর রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু হচ্ছে ডি, তাহলে ডি মাইনাস, আর সিগমার ভ্যালু হচ্ছে ডি/4। সো আমি এখান থেকে খুব ইজিলি লিখতে পারি আমার ভি ভেরিজাস হচ্ছে r² ইন্টু 3d/4। আচ্ছা এতটুকু। আর সেকেন্ড ক্ষেত্রে আমি ধরলাম যে আমার টার্মিনাল ভেলোসিটি হচ্ছে ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ অনুপাত আর এর জায়গায় এখন বসবে 2r, সো 4r²। আর তরলের ঘনত্ব এখন আর ডি/4ই আছে, সো মাইনাস দিলাম। আর নতুন যে ঘনত্ব সেটা হচ্ছে 3d, সো 3d মাইনাস ডি/4, তার মানে 11d/4। তাহলে আমি লিখতে পারি যে আমার নতুন ভি ভেরিজাস হচ্ছে, আচ্ছা এখানে একটা লাইন লিখি আমরা, 4r², আর এখানে থাকতেছে আমার হচ্ছে 11d/4। তাহলে এই 4 4 কাটা, তাহলে আমার 11d r²। আচ্ছা আমরা মনে হয় ঠিক দিকেই যাচ্ছি। তো আমার 11d r², এতটুকুই হচ্ছে মান। তাহলে এটা হচ্ছে আমার ভি ড্যাশ। তো আমার এখন চাইছে হচ্ছে ভি ড্যাশের মান, তাহলে আমি বলবো ভি ড্যাশ বাই ভি ইজিক্যাল টু কি হবে, ইজিক্যাল টু হবে হচ্ছে 11d r² ভাগ 3d r² বাই 4। তাহলে বাই 4 হলে গুণ 4 হয়ে যাবে, তাহলে ডি আর স্কয়ার কাটা, so আমার থাকছে হচ্ছে 44/3। সো ভি ড্যাশ ইজ ইকাল টু 44/3 অফ ভি। ডান, আছে উত্তরে। আচ্ছা এটাই আনসার। তারপর আমাদের কি বলছে, গবেষণাগারে পৃষ্ঠটানের কৈশিক নল পরীক্ষায় কৈশিক নলে 0.1 মিটার পানি উঠে। আচ্ছা, পরীক্ষাটি পৃথিবীতে আবর্তনরত একটি কৃত্রিম উপগ্রহ করলে কৈশিক নলে কতটুকু পানি উঠবে? আহ এটা আই গেস সহজ। এটা হচ্ছে ধরো কৈশিক নল মানে কি, একটা সরু নল যেখানে কিছু পরিমাণ পানি উঠবে তরল থেকে একটু হাইটে। আচ্ছা উঠলো, তো এই ক্ষেত্রে তরল যখন উঠে বা রাইজ যখন হয়, তখন দুইটা কাজ হয়, উপর বরাবর থাকে টি কস থেটা, এখানেও থাকে ধরো টি কস থেটা। ঠিক আছে, ধরলাম আমরা টি কস থেটা। আর নিচের দিকে যেই কারণে সে একদম আনলিমিটেড উঠতে পারে না, সেটার কারণ হচ্ছে নিচে থাকে ওজন বল। রাইট? সো যখন কৃত্রিম উপগ্রহ আসলে ঘুরতেছে, পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে, আবর্তনরত আর কি, তো তখন আসলে সেটার আসলে কি, জি এর মান 0 হয়ে যাবে।
কেননা ভাই সেখানে তো এম ওমেগা স্কয়ার আর ইজিক্যাল টু আমার এমজি, রাইট? তো মানে কেন্দ্র বিমুখী বল ইজিক্যাল টু হচ্ছে ওজন। তো তাহলে ওজনটাকে পুরোপুরি নেগলেক্ট করে দিচ্ছে কেন্দ্র বিমুখী বল, বা আমরা যদি সিউডো ফোর্সে না যাই, তার মানে কেন্দ্রমুখী বলকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ওজন বল, যার কারণে সেখানে ওজন বল এক্সিস্ট করতেছে না। সো আমার টি কস্তাটা পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবে। সো সেখানে আসলে নলের সমগ্র উচ্চতাটাতেই পানি উঠে যাবে, কেননা সেখানে কোনো ওজন আসলে নাই। আচ্ছা, সেকেন্ড, আমাদের ফার্স্ট নাম্বার কোশ্চেন যেটা বলতেছে কোন একটি তারের অসহ পীড়ন এস এবং উপাদানের ঘনত্ব হচ্ছে রো, তারটির দৈর্ঘ্য সর্বোচ্চ কত হলে নিজ ওজনের কারণে এটি ছিঁড়ে যাবে না। আচ্ছা, মোস্ট কমন কোশ্চেন, এগুলো ইঞ্জিনিয়ারিং প্রবলেমে খুবই কমন কোশ্চেন। তাহলে দেখো, আমাদের বলছে যে ধরো একটা তার আছে, সেই তারের তো নিজেরই একটা ওয়েট আছে, রাইট? ওয়েট মানে কি? এমজি। সেই এমজির দরুন সে ছিঁড়ে যাইতে পারে, ঠিক আছে, যদি ভার বেশি হয়ে যায়। তাহলে দেখো, আমার অসহ ভর যদি, আমার অসহ পীড়ন যদি জানা থাকে, তাহলে আমি কি লিখতে পারবো? যে অসহ পীড়ন ইজিক্যাল টু বল ভাগ আমার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া মানে এই তারের ক্রস সেকশনাল এরিয়া। সেখানে বল কি? বল হচ্ছে সেলফ ওয়েট, যেটা হবে হচ্ছে এম জি। ধরো ওই তারের ভর হচ্ছে এম, আর তার অভিকর্ষ ত্বরণ জি। ওকে, তাহলে এম জি ভাগ হচ্ছে এ। এখন এই এমটা মানে কি? যেহেতু আমার ঘনত্ব দেওয়া আছে, সো আমি এখান থেকে রো ভি তে কনভার্ট করব, এমটাকে রো ভি আকারে লিখবো। তাহলে আমার রো ভি, রো তো আমার জানা আছে, দেওয়া আছে আরবিটারি কনস্ট্যান্ট। আমার ভি, ভি মানে কি? একটা তারের ক্ষেত্রফল আর ইনটু তার হাইট বা দৈর্ঘ্য। তাহলে আমরা লিখলাম যে রো এ এল ইনটু জি ভাগ এ। তো আমরা কেন এ লিখলাম পাই আর স্কয়ার না লিখে? কেননা এ এ যেন আমি সহজে কাটাকাটি করতে পারি। সো এ এ কাটা, তাহলে আমাদের থাকছে রো এল বাই জি। সো আমরা বলতে পারি আমার চাইছে হচ্ছে এল, এল ইজিক্যাল টু হবে হচ্ছে এস বাই আমার রো জি। তাহলে এস বাই রো জি আনসার আছে, তাহলে আনসার হবে এস বাই রো জি। আচ্ছা, তারপর আমাদের কি বলছে? বলছে দুইটি সাবান বুদবুদের অভ্যন্তরে চাপ হচ্ছে 1.01 আর আরেকটা চাপ হচ্ছে 1.02, তাদের আয়তনের অনুপাত চাইছে। আচ্ছা, চাপ দেওয়া আছে, আয়তনের অনুপাত চাইছে। আচ্ছা, আহ এটাকে এইভাবে কল্পনা করা যাইতে পারে যে ধরো একটা বুদবুদ আছে, সেই বুদবুদের আসলে আয়তন ডিপেন্ড করে কার উপর? আয়তন ডিপেন্ড করে হচ্ছে এর ইন্টারনাল একটা প্রেসার থাকে আর এক্সটার্নাল একটা প্রেসার থাকে। তাহলে অবশ্যই অবশ্যই ইন্টারনাল প্রেসারের থেকে এক্সটার্নাল প্রেসারটা কম হবে। কম না হইলে তো সে একটা নির্দিষ্ট চাপে তার পৃষ্ঠটানকে সে ইলংগেট করে রাখতো না। নাইলে যদি বাইরের প্রেসারের থেকে ভিতরের প্রেসার না বেশি হইতো, তাহলে তো সে পৃষ্ঠটানকে কন্ট্রোল করতে পারতো না। সে বাইরের থেকে ভেতরে যত প্রেসার বেশি আছে, ইন্টারনাল প্রেসার যতটুকু বেশি আছে, সেটা দিয়েই কিন্তু সে পৃষ্ঠটানকে মানে পৃষ্ঠটানকে সে কি করতেছে, মানে বাধা দিয়ে রাখছে, রাইট? তাহলে আমার এখানে দেখো, যদি আমার বাইরের প্রেসারটা কত, বাইরের প্রেসার হচ্ছে 1 atm, আর ভিতরের প্রেসারটা কত, 1.01 atm। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে আমাদের যেই পৃষ্ঠটানের যেই অংশটা ছিল, সেই পৃষ্ঠটানের অংশ থেকে তুমি ডিরেক্টলি বলতে পারো যে আমাদের এই দুই এক্সটার্নাল এবং ইন্টারনাল এই দুই চাপের পার্থক্য যা হবে, সেই পার্থক্যটা ভেরিজাস হচ্ছে 1/r। ঠিক আছে, 1/r। তাহলে এই অনুসারে আমি দেখো তোমার, আমরা বলতে পারি যে প্রথম আমাদের ডেল পি ওয়ান, একটা প্রথম বুদবুদের যে ডেল পি ওয়ান, সেই ডেল পি ওয়ান সমান সমান কত, 1.01 মাইনাস ওয়ান, তাহলে 0.01। আর সেকেন্ড যেইটার সেটা হবে ডেল পি টু, সেটা হবে হচ্ছে 0.02। তাহলে আমার এখান থেকে আমরা বলতে পারি যে তোমার R1/R2 ইজিক্যাল টু কি হবে? ইজিক্যাল টু হবে হচ্ছে ডেল পি টু বাই ডেল পি ওয়ান। সুন্দর মতো রেশিও, ইজিক্যাল টু 0.02 ভাগ 0.01 ইজিক্যাল টু 2/1। আচ্ছা, আর এর ভ্যালু চাইছি, পাইছি আমার। আমার চাইছে কি? আমার চাইছে হচ্ছে আয়তন। আয়তন মানে কি? তার মানে V1/V2 ইজিক্যাল টু আসলে কি হবে? R1/R2 অফ হোল কিউব। কেননা ভি ইজিক্যাল টু 4/3 অফ পাই আর কিউব। তাহলে আমার এখানে 2/1 এটার উপর থাকবে হোল কিউব। আমাদের মান আসবে কত? 8:1। সেটার আনসার হবে 8:1। আচ্ছা, তারপর কি বলছে? বলছে চাপ বৃদ্ধি করলে গ্যাসের সান্দ্রতা কি হবে? ভাই, ক্লাসে প্রচুর পরিমাণ ব্যাখ্যা দিছি, প্রচুর পরিমাণ ব্যাখ্যা দিছি।
যে তরলের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সান্দ্রতা কিছুটা প্রভাবিত হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে কখনোই কখনোই কোনো সান্দ্রতা চেঞ্জ হয় না। এর কারণ কি, গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব তোমার ডেনসিটি তুমি ঠিকই বাড়াচ্ছ, কিন্তু একই সাথে সাথে তোমার যে ল্যামডার ভ্যালু, গড় মুক্ত পথের ভ্যালু, সেটা আবার কমে যাচ্ছে। সো দুইটা মিলে প্লাস মাইনাস হয়ে গ্যাসের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব আসলে কিন্তু পড়ে না। সো এটা থাকবে, অপরিবর্তিত থাকবে। তারপর কি বলছে, আর ব্যাসার্ধের কৈশিক নলে যে পরিমাণ তরল আহরণ করে তার ভর যদি এম হয়, তাহলে 2r ব্যাসার্ধের কৈশিক নলে আরোহিত ভর কত হবে। খুবই সহজ জিনিস, চিন্তা করো। এখানে জাস্ট তুমি অনুপাতটাকে বসাও, অনুপাতটাকে বসাইলে কি হবে, এম ভেরিজাস আর। সো এখানে যদি 2r হয় তাহলে 2m পরিমাণ সেখানে তলের ভর আসলে বাড়বে। আচ্ছা, তারপরের ম্যাথ কি বলছে, ম্যাথ বলছে ভিন্ন উপাদান এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি তারের ব্যাসের অনুপাত 1:2। আচ্ছা, ডায়ামিটারের অনুপাত 1:2, ব্যাসার্ধের অনুপাত 1:2, তার দুটিতে একই ভর ঝোলানো হইলো। আচ্ছা ঠিক আছে, প্রথম তারটির দৈর্ঘ্য দ্বিতীয় তারটির 4 গুণ হয়। আচ্ছা, হইলো। এখন বলছে প্রথম তারটিকে কেটে ফেললে এর বল ধ্রুবক। আচ্ছা, বল ধ্রুবক তো একটা আনকমন জিনিস, বল ধ্রুবককে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমাদের ওয়াই ইজিক্যাল টু কি আছে, ওয়াই ইজিক্যাল টু আছে হচ্ছে এফ এল ভাগ এ ইন্টু ডেল্টা এল, এরকম মেবি, রাইট? আমি যদি ভুল না করে থাকি, তাহলে আমার এ ফিজিক্যালটা আসলে কি আসে, এ ফিজিক্যালটা আসে হচ্ছে ওয়াই এ ইন্টু ডেল্টা এল ভাগ হচ্ছে আমার আহ বড় হাতের এল। এখন দেখো, এই ডেল এলটা মানে কি, এই ডেল এলটা মানে হচ্ছে তুমি কতটুকু তারকে ধরে ইলংগেট করতেছো, অথবা কোনো একটা কিছুকে কম্প্রেশন দিয়ে কতটুকু সংকুচিত করতেছো। এখন দেখো, আমার যদি এই রকম হয় যে এফটা একটা পরিবর্তনশীল ফাংশন, কার ফাংশন, বিকৃতির ফাংশন, তাহলে আমি বলতে পারি, আচ্ছা বিকৃতির না, সরি, ইলংগেশন বা বিকারের ফাংশন, রাইট? মানে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তিত দৈর্ঘ্যের ফাংশন। তাহলে এফ ভেরিজাস আমি ডেল এল বলতে পারি যখন আমার ওয়াই এ ভাগ এল, এই সবগুলো প্রপার্টিস কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা তারের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং একই সাথে ইয়াং গুণাঙ্ক, এই তিনটা জিনিস তো কনস্ট্যান্টই থাকে। অর্থাৎ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডেল এল সমানুপাতিক হারে তার উপর প্রযুক্ত বলের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যদিও প্রযুক্ত বল না, এটা হচ্ছে রেজিস্টিং ফোর্স এর উপর ডিপেন্ড করে, বাট আমরা বলার সুবিধার্থে, কেসের সুবিধার্থে প্রযুক্ত বল বললাম। তাহলে বলের সাথে সমানুপাতিক হারে ডিপেন্ড করে। আর এই সমানুপাতিক যে ধ্রুবক, এইটাকে বলা হয় হচ্ছে বল ধ্রুবক। এটাকে বলা হয় হচ্ছে বল ধ্রুবক। অর্থাৎ এফ একটা পরিবর্তনশীল বল, যেটা টোটালি ডিপেন্ড করে কার উপর, ডিপেন্ড করে যতটুকু তার দৈর্ঘ্য পরিবর্তন করা হচ্ছে তার উপর। তাহলে সেই ক্ষেত্রে যেই কনস্ট্যান্টটা আমাকে দুই পাশে আসলে ব্যালেন্স করা হয়, সেটা হচ্ছে ওয়াই এ ভাগ এল। মানে ওয়াই মানে হচ্ছে এখানে আর কি ইয়াং গুণাঙ্ক। তাহলে সেই ক্ষেত্রে আমার বল ধ্রুবক হচ্ছে এটা। এখন আমাকে বলছে তারটা যদি কেটে অর্ধেক করে দেওয়া হয়, তাহলে এল ড্যাশের মান হবে হচ্ছে L/2। তাহলে এটাকে যদি অর্ধেক করা হয়, তাহলে আমার কি, ওয়াই এ ভাগ এল, এটার মান কি হবে, মানে কে ধরলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই এ ভাগ এল। তাহলে ওয়াই কে ভেরিজাস আসলে কি, বল ধ্রুবক ভেরিজাস হচ্ছে 1/L। তাহলে কেটে যদি হাফ করে দিই, তা বা L/2 করি, তাহলে আমার সেই ক্ষেত্রে কি হবে, দ্বিগুণ হবে।